আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনাম। টানা বৃষ্টি আর উজানের ঢলে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় বন্যা, পানিবন্দী কয়েক লাখ মানুষ। কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে 9 জনের মৃত্যু, ভারী বর্ষণে বিপর্যস্ত জনজীবন। দুই বছর পর আগের সময়সূচিতে ফিরেছে সরকারি অফিস ও ব্যাংকের কার্যক্রম, প্রথম কর্মদিবসে উপস্থিতি কম। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ, ভোগান্তিহীন যাত্রায় যাত্রীদের স্বস্তি। এবং সাউথ আফ্রিকা যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে শুরু টি-20 বিশ্বকাপের সুপার 8 রাউন্ড, অ্যান্টিগায় টাইগারদের অনুশীলন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। টানা বৃষ্টি আর উজানের ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। সিলেটে পাহাড়ি ঢলের পাশাপাশি বৃষ্টিপাতে দ্রুত বাড়ছে নদ নদীর পানি। সুনামগঞ্জে নদীর পানি কিছুটা কমলেও বাড়ছে হাওরের পানি। কুড়িগ্রামে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। বন্যায় আবারও পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। সাদিকুর রহমান সাকি, AKM মহিম ও শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। 3 সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা বন্যা শুরু হয়েছে সিলেটে। 27শে মের আগাম বন্যার পানি পুরোপুরি নামার আগেই ফের বন্যা কবলিত সিলেট। নতুন করে বন্যায় আবারও পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে তাদের। ঈদের যে খুশি নেগেটিভ মানে আরো দুঃখ হয়েছে আমরা লাগে, দুঃখ কিতার লাগে হকলে ঈদ করেন আমরা সুবানি ঘাট পানির তলে বাসার তো পানি উঠছে ভাই, ঈদ আবার কিরকম হাঁটাইম ইয়ে করতে পারতেছি না, আনন্দ আবার কি পানির মাঝে আছি আমরা এখন পানিবন্দি অবস্থায় আছি ঘরের মধ্যে। আল্লাহ খুব কষ্ট আছে না আমরা হাঁটু পানির উপরে আছে রাস্তায়, আর গড় হয়ে গেছে পাক্কা হাঁটু পানির নিচে। আসমুরক তো আর কোনো জায়গা নাই, খুব কষ্ট হয়। টিন কাটিয়ে টিনের মাঝে রান্ধি। স্থানীয় প্রশাসন বলছে 538টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। আমাদের নিচু স্থানগুলোতে যারা বসবাস করছেন, এমনকি অনেক জায়গায় দোতলা বা তিনতলা বাড়ি, নিচতলায় এখনো পার্টি প্রবেশ করেনি, সেই জায়গাগুলোতেও যেন অতি সত্বর আজকের মধ্যেই মালামাল যেন তারা নিরাপদ আশ্রয়স্থলে চলে যায় এবং আশ্রয় কেন্দ্রে জনগণ যাতে অবস্থান গ্রহণ করে। আগামী 2 দিন সিলেটে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সুনামগঞ্জের হাওরে বাড়ছে পানি। পৌর শহরের বিভিন্ন আবাসিক এলাকায় বসতবাড়িতে পানি উঠেছে। আশ্রয়কেন্দ্রে উঠতে শুরু করেছেন বাসিন্দারা। ছাতক সিলেট, সুনামগঞ্জ তাহিরপুর, সুনামগঞ্জ দোয়ারা বাজার সড়কে পানি ওঠায় যান চলাচল বন্ধ আছে ওসব এলাকায়। স্থানীয় প্রশাসনের হিসেবে বুধবার সকাল পর্যন্ত 12,500 মানুষ আশ্রয়কেন্দ্রে গেছেন। পরিস্থিতির অবনতি হওয়ায় দেশের অন্যতম পর্যটন কেন্দ্র টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যার পানিতে নাগেশ্বরী, ভুরিঙ্গামারী ও রাজারহাট উপজেলার নদ নদীর তীরবর্তী চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলের বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 500 পরিবার। রাজীব আহমেদ, চ্যানেল আই। কক্সবাজারের উখিয়ায় পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 9 জন নিহত হয়েছে। বুধবার ভোরে 8, 9, 10 এবং 14 নম্বর ক্যাম্পের পাশে পাহাড়ি এলাকার পৃথক পাহাড় ধসে ওই হতাহতের ঘটনা ঘটে। সরওয়ার আজম মানিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। মঙ্গলবার থেকে কক্সবাজার, উখিয়া ও টেকনাফ এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। বুধবার ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর কয়েকটি ক্যাম্প পাহাড় ধসে রোহিঙ্গাদের বেশ কয়েকটি ঘর মাটিচাপা পড়ে। ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, APBN ও পুলিশ সহ স্বেচ্ছাসেবক দলের সদস্যরা উদ্ধার কাজে যোগ দেন। পাহাড় ধসে 10 নম্বর ক্যাম্পের 4 জন, 9 নম্বর ক্যাম্পের 2 জন, 8 নম্বর ক্যাম্পের 2 জন রোহিঙ্গা মারা যায়।
এছাড়াও 14 নম্বর ক্যাম্পের পাশে পাহাড়ি এলাকায় পালংখালী ইউনিয়নের এক বাসিন্দার বাড়ির ওপর পাহাড় ধসে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা নয়ন ক্যাম্পে একাধিক পাহাড় ধসের হতাহতের ঘটনা নিশ্চিত করে উদ্ধার তৎপরতা চলছে বলে জানান। রাজীব আহমেদ, চ্যানেল আই। ঈদের ছুটি শেষে সরকারি অফিস খুলেছে। প্রায় 2 বছর পর আগের সময়সূচিতে সরকারি অফিস এবং ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে, তবে প্রথম কর্মদিবসে উপস্থিতি কম ছিল। রোববার থেকে রাজধানী আবার ফিরে পাবে তার চিরচেনা রূপ মনে করছেন সংশ্লিষ্টরা। শাকের আদনানের রিপোর্ট। কোরবানির ঈদে এবার শুক্র ও শনিবার সহ 5 দিনের সরকারি ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন নগরবাসী। ছুটির পর প্রথম কর্মদিবসে সরকারি অফিসে উপস্থিতি কম দেখা গেছে। একে অন্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। ঈদ পরবর্তী যে ফিরতি যাত্রা এখনো সম্পূর্ণ হয়নি। ব্যাংকগুলোতেও উপস্থিতি কম ছিল। তো ব্যাংকেও অনেক ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, কাস্টমার নাই, উপস্থিতি কম, অনেকে ছুটিতে আছেন, বন্ধ ছুটিতে। আগামী সপ্তাহ থেকে কর্মচঞ্চল হয়ে উঠবে অফিস পাড়া। শুধু যে ব্যাংকিং কার্যক্রমের জন্য আসছে তা না, অনেকে আমাদের সাথে দেখা করতে পারছে, যাদের সাথে ভালো সম্পর্ক আছে আমাদের। আসলে একটু নিরিবিলি কাজ করতে চায়, একটু শান্তভাবে শান্ত পরিবেশে কাজ করতে চায়। তাদের টুকিটাকি যে দরকারগুলো তারা আজকে কমপ্লিট করে ফেলছে। তো 2 দিন আছে এই সপ্তাহের, হয়তো এই 2 দিন হালকাই যাবে, পরবর্তী সপ্তাহে হয়তো আশা করি সবাই আবার উপস্থিত থাকবে। জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয় করতে 2022 সালের 24শে আগস্ট থেকে কর্মঘণ্টা কমিয়ে অফিস ও ব্যাংকের সময়সূচি পরিবর্তন করে সরকার। এতদিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত সরকারি অফিস ছিল। ঈদের ছুটির পর থেকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস চলবে। এখনকার সময়সূচিতে ব্যাংকের লেনদেন চলবে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। অফিস খোলা থাকবে সন্ধ্যা 6টা পর্যন্ত। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল আজহা উদযাপন শেষে আবার রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। অফিস আদালত খুলে যাওয়ায় বাধ্য হয়েই ঢাকায় ফিরতে হয়েছে বলে জানিয়েছেন তারা। পরাগ আজিমের রিপোর্ট। ঈদের ছুটি শেষে অফিস আদালত খুলেছে বুধবার থেকে। কাজের তাগিদে তাই আবারও রাজধানীমুখী মানুষ। বাস, ট্রেন, লঞ্চে মানুষ আসছে ঢাকায়। আমার অফিস কালকে থেকে শুরু হবে, এই জন্য আর কি দ্রুত ফেরা। এবার ছুটিটাও কম পেয়েছি তুলনামূলক গতবারের চেয়ে আর কি। তো অফিস খোলা বলে আসা হয়েছে। তাড়াতাড়ি আসলাম যে রাস্তায় জ্যামজট থাকবে না। না আসলেও চলতো, তো পার্সোনাল কাজগুলো আজকে আমি গুছিয়ে নিলে কালকে থেকে আমি অফিস করতে আমার সুবিধা হবে। বাসের তুলনায় ট্রেনে ভিড় তুলনামূলক বেশি, তবে সবাই স্বাচ্ছন্দ্যেই ফিরছেন ঢাকায়। জব করি তো ছুটি অল্প ছুটির মধ্যেই আসতে হয় আর কি। ঈদের ছুটি শেষ, আজকে থেকে অফিস খোলা ছিল, আজকে আমার নাইট শিডিউল। আমাদের কাজ আছে, চলে আসলাম। চাকরির পরীক্ষা আছে, এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। জ্যাম হবে পরে, এই দেখে তাড়াতাড়ি আসলাম। এবার তো ঈদের ছুটি কম, এর জন্য আর কি আগে চলে আসা হলো। কেউ কেউ আবার ঢাকা ছেড়ে যাচ্ছেন অন্য জেলার উদ্দেশ্যে। চাকরি কিংবা ব্যবসায়ের জরুরি প্রয়োজনই এই মুহূর্তে ঢাকায় ফিরছে মানুষ। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এই রাজধানী আগের চেহারায় ফিরে যেতে লেগে যেতে পারে 1 সপ্তাহ বা তারও বেশি সময়। পরাগ আজিম, চ্যানেল আই, কমলা। চতুর্থবারের মতো ভারতের পশ্চিমবঙ্গে বীরভূমের সংসদ সদস্য নির্বাচিত হয়ে চ্যানেল আইকে দেওয়া সাক্ষাৎকারের শতাব্দী রায় বাংলাদেশের মানুষকে ঈদ শুভেচ্ছা জানিয়ে বলেন, অমীমাংসিত তিস্তা ইস্যু দুদেশের সম্পর্কের দেয়াল হয়ে দাঁড়াবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক বড়ই মধুর বলে মন্তব্য করেন শতাব্দী রায়। সোমা ইসলামের রিপোর্ট। আমিও বলবো আপনাদের সবাই খুব ভালো থাকুন, ঈদ মোবারক। সরকারি ও বিরোধী দলগুলোর নজিরবিহীন লড়াইয়ের মধ্য দিয়ে 7 দফার ভোট যুদ্ধের ফল ঘোষণা করা হয় 4 জুন। 9 জুন জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। তবে ভারতের জাতীয় নির্বাচনকে ঘিরে বরাবরের মতো এবারও নানা ঘটনার মূল ফ্ল্যাশলাইট ছিল পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে সংসদীয় আসন 42টি। কেন্দ্রীয় সরকারের বহু কৌশলকে পাশ কাটিয়ে 2019 সালের চেয়ে 60টি আসন বেশি পেয়ে মোট 29টি আসনে বিজয়ী হয়ে মমতা ম্যাজিক তাক লাগিয়ে দিয়েছে ভারতবর্ষে। সেই মূল মন্ত্রটা কি, সে কথাই জানালেন পশ্চিমবঙ্গের বিজয়ী সংসদ সদস্য জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়। এবারে আমাদের মোদি ম্যাজিক কাজ করবে না সেটা মনে হয়েছিল, কারণ আমার ব্যক্তিগত ধারণা হচ্ছিল যে মোদিজির যে কারিশমা ছিল সেটা কমতে আরম্ভ করেছে, সেটা বোঝা যাচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস একই আছে। মিডিয়া কি দেখাচ্ছে, শহরের মানুষের গুটি কয়েক মানুষ কি বলছে সেটা না, মানুষের মমতা ব্যানার্জির প্রতি ভালোবাসা, মানুষের না, পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সাথে আবেগে যুক্ত, সেই আবেগটা কাজ করেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি। তিস্তা ইস্যুতেও কথা বলেন তিনি। আমি এটা আশা করব যে বাংলাদেশের সঙ্গে আমাদের সব দিক দিয়ে কথাবার্তা, খাওয়া দাওয়া, চলাফেরা, বাংলা ভাষা সবকিছুর সঙ্গে এত মিল আছে এবং সম্পর্ক এত ভালো আছে, মানুষের যে সম্পর্ক। এবং আমরা যখন সিনেমা করেছি আমি দেখেছি যে বাংলাদেশের মানুষ কি কতটা আমাদেরকে ভালোবাসে, আমাদের সিনেমাকে ভালোবাসে, আমাদের মানুষকে। এবং যখনই আমরা বাংলাদেশে, আমি সবাই যায়, সবাই গিয়ে একই কথা বলে যে আপ্যায়ন, যে ভালোবাসা বাংলাদেশের মানুষের থেকে পাই আমরা, সেটা দারুণ। তো সেই জন্য আমি ব্যক্তিগতভাবে সে অভিনেত্রী বলুন, মানুষ শতাব্দী বলুন, পলিটিক্সের শতাব্দী বলুন, আমি চাইবো যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আমাদের সবসময় সুন্দর থাক। এবং দিদির সঙ্গে আপনাদের প্রধানমন্ত্রীর সম্পর্ক ভালো আছে, কিছু ইস্যু ভিত্তিক থাকলে সেটা নিশ্চয়ই তারা দেখবেন। অভিনেতা থেকে নেতা হতে গেলে তারকা খ্যাতি দিয়ে বেশি দিন টেকা যায় না, জনতার মন জয় করতে হয় বলে জানালেন পশ্চিমবঙ্গের প্রথম তারকা থেকে চতুর্থবার সংসদ সদস্য হওয়া এই নেতা। তো দেখুন, আমি অ্যাক্ট্রেস বলে সেই প্রিভিলেজ পেয়ে হয়তো অনেকেই বলে প্রথমবার জিতেছি, প্রথমবার জেতার পর বলা হয়েছিল যে স্টারডাম জিতিয়ে দিয়েছে। সেকেন্ড টাইম অনেক বন্ধুরাও বলেছিল যে আর দাঁড়িয়েও না, সম্মান থেকে যাবে, একবার তো এমপি হয়ে গেলে আর কি দরকার। তো সেকেন্ড টাইম যখন দেখি তখন কিছু মানুষের মনে হয়েছে হতে পারে, আবার মানুষ চান্স দিল। থার্ড টাইম যখন তখন বললো হ্যাঁ তাহলে কাজ করেছে বা কাজের জায়গায় আছে, বা সেই ভালোবাসা অক্ষুণ্ণ আছে বীরভূমের মানুষের আমার প্রতি, সেজন্য আমি সবসময় কৃতজ্ঞ রেখে বলি। এবং সেই ভালোবাসা আজও আছে বলে আমি চতুর্থবার সুযোগ পেয়েছি। বাংলাদেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা জানিয়েছেন জনপ্রিয় এই নেতা এবং অভিনেত্রী। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ঈদ উপলক্ষে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ প্রচার হয়েছে। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ঈদের পরের দিন বিকেল 4:30টায় অনুষ্ঠানটি প্রচার হয় চ্যানেল আইয়ের পর্দায়। কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানটি দেখে নিজেদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান দর্শক শ্রোতারা। বিস্তারিত আল মুকসিদের রিপোর্টে। চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ এখন দর্শকের কাছে এক অন্যরকম পছন্দ। অনুষ্ঠানটি প্রচারের সময় বাসাবাড়ি, পল্লী অঞ্চল, হাটবাজারের চায়ের দোকান, মুদি দোকান, টিভির সামনে ভিড় জমায় সাধারণ মানুষ। আমরা ফ্যামিলি নিয়ে কৃষকের ঈদ আনন্দ দেখি, খুবই ভালো লাগে। কৃষকের ঈদ আনন্দ এই অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে। কৃষকদের এই ছবিগুলো দেখতে আমাদের ভালো। শাইখ সিরাজের ঈদ আনন্দ অনুষ্ঠান অনেক সুন্দর, ছোট বড় সবাই ভালো লাগে অনুষ্ঠানটা। যেটা কৃষকের যে ঈদ আনন্দ সেটাই দেখা যায় শাইখ সিরাজের মাধ্যমে। শাইখ সিরাজের ছিল আমরা ঈদ উপলক্ষে তাদের অনুষ্ঠানটা দেখতে আসি। চ্যানেল আইতে প্রতি বছর ঈদ আনন্দ এই অনুষ্ঠানটা হয়, এটা আমি প্রত্যেক বছরই দেখি। খুব খেলাটা খুব ঐতিহ্য, মানে খুব ভালো লাগলো, নতুন খেলা। আমাদের এলাকায় যদি এরকম একটা খেলা হইলে আমার গ্রামের মানুষ একটা উৎসব সুন্দর দেখতে ভালো লাগবো। কলা গাছে খেলা দেখি, তারপরে পানির উপরে বাঁশ দিয়ে খেলা করে, এটাও ভালো লাগে আমার কাছে, অনেক ভালো। বউ সাজানো হইতেছে, কার বউকে চিনে করে নিলে তো পুরস্কার পাইব। এই অনুষ্ঠানকে ঘিরে দর্শকদের আনন্দের কমতি ছিল না। বিভিন্ন আনন্দদায়ক প্রতিযোগিতা উপভোগ করার পাশাপাশি অত্যাধুনিক কৃষি উপকরণ পুরস্কারের বিষয়টি নিয়েও রয়েছে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এবার প্রথমবার ফ্যামিলির সাথে কৃষকের ঈদ আনন্দ দেখলাম। সিরাজের ঈদ আনন্দ অনুষ্ঠানটা খুবই জনপ্রিয় এবং খুবই ভালো উদ্যোগ নিয়ে উনি করেছেন। বউ সাজানো অনুষ্ঠানটা অনেক ভালো লাগছে, কিন্তু কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানটি দেখে আমরা গ্রাম সম্পর্কে জানতে পারি। এই বছর আমরা আবার নতুন করে দেখতে পাচ্ছি কৃষকের কলা গাছে ওঠার খেলাটি আমার দেখতে খুব ভালো লাগে। এছাড়াও প্রতিটি সাধারণ মানুষ সহ কৃষকের দাবি, কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানটি যেন নতুনত্ব নিয়ে প্রতিবারের মতোই আয়োজন করা হয়। আল মুকসিদ, চ্যানেল আই। এ পর্যায়ে নিউ কেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট।
এ পর্যায়ে জানাবো আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর কাশমারে 4.9 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। এতে অন্তত 4 জন নিহত ও 120 জন আহত হয়েছেন। মঙ্গলবার ইরানের স্থানীয় সময় দুপুর 1টা 24 ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলেছে, ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পে হতাহতের সংখ্যা জানিয়ে কাশমারের গভর্নর জানিয়েছেন, আহত 35 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিকম্পে শহরটির বেশিরভাগ জরাজীর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যায়ে কৃষি সংবাদ। মাগুরায় মালচিং পদ্ধতিতে চাষ হচ্ছে হাইব্রিড হলুদ তরমুজ। জেলার শ্রীপুর উপজেলায় প্রথমবারের মতো উচ্চ ফলনশীল এ জাতের তরমুজের আবাদ হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, তারা এ জাতের তরমুজ চাষ সম্প্রসারণে চেষ্টা চালাচ্ছেন। মাগুরা প্রতিনিধি শামীম খানের তথ্য ও ভিডিও চিত্রে মাহফুজুল হাসানের রিপোর্ট। মালচিং পদ্ধতিতে হাইব্রিড হলুদ জাতের তরমুজ চাষ করে অনেক লাভের আশা করছেন কৃষকরা। মাগুরার শ্রীপুর উপজেলার দুটি এলাকায় প্রথমবারের মতো উচ্চ ফলনশীল বিশেষ এই দুই জাতের তরমুজ চাষ হয়েছে। অল্প সময়ে অধিক লাভ, এই কারণে আমরা তরমুজের চাষটা করব। এই ধরনের চাষ তো আমাদের এলাকায় নাই, অতএব এরপর সবারই একটা আগ্রহ আছে যে এই চাষটাই উন্নত হচ্ছে। তরমুজে খুব ভালো ফলন হয়েছে, এখনো অনেকেই এইটা দেখে এই মাঠ চাষ শুরু করবে। 1-1.5 লাখ 2 লাখ টাকা তারও বেশি মনে হয় এইটা বেচা কিনা হবে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই বিশেষ জাতের তরমুজ চাষ হয়েছে। শ্রীপুর উপজেলার মধুপুর গ্রামের কৃষক হৃদয় বালা 20% জমিতে বাঁশের মাচা দিয়ে এই তরমুজ চাষ করেছেন। আমরা এখন দেখতে পারছি যে গাছে অসংখ্য ধরনের অসংখ্য ফল আসছে। আশা করি অন্যান্য ফসলের চাইতে আমরা এটা লাভবান হব। ইতোমধ্যে গাছে তরমুজের ফলন শুরু হয়েছে। নির্দিষ্ট দূরত্বে ঝুলছে হলুদ তরমুজ। কৃষক হৃদয় বালা জানান, এ পর্যন্ত তার 35,000 টাকা খরচ হয়েছে। তার ক্ষেতে কমপক্ষে 1,500 তরমুজ হবে, যার দাম পাওয়া যাবে কমপক্ষে 1.5 লাখ টাকা। রঙ্গিলা হাইব্রিড তরমুজের চাষ করছি, তো এই চাষে লাভবান হব বলে আমার আত্মবিশ্বাস। কৃষি বিভাগ জানিয়েছে, প্রচলিত জাতের তরমুজ শেষ হওয়ার পর 2 মাসে এ জাত বাজারে আসে, ফলে কৃষকরা ভালো দাম পান। গ্রীষ্মকালীন তরমুজ এটা অসময়ে ফসল হওয়ার কারণে এটি সাধারণ ভোক্তাদের মাঝে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এবং বর্তমানে বাজার মূল্য ভালো পাওয়ার কারণে কৃষক আগ্রহ পাচ্ছে। মালচিং পদ্ধতিতে পলিথিন দিয়ে মাটির লম্বা ও উঁচু বেড় তৈরি করে নির্দিষ্ট দূরত্বে পলিথিন ছিদ্র করে বীজ বপন করা হয়। ফলে বৃষ্টিতে গাছের গোড়ায় পচন ধরে না এবং পোকামাকড়ের আক্রমণও কম হয়। মাহফুজুল হাসান, চ্যানেল আই। দেখবেন প্রকৃতির সংবাদ। প্রায় 450 বছর ধরে মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে বগুড়ার ঐতিহ্যবাহী খেরুয়া মসজিদ। সুলতানি ও মোগল আমলের নকশায় মিশেলে তৈরি নান্দনিক এই মসজিদ। অলৌকিক কাহিনী প্রচলিত থাকায় অনেকের আকর্ষণের কেন্দ্রবিন্দুও এই মসজিদটি। তবে অযত্ন অবহেলায় হারিয়ে যেতে বসেছে এই নিদর্শন। রৌফ জালালের তথ্য ও ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। বগুড়া থেকে 23 কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলার খন্দকারটোলা গ্রামে ঐতিহ্যবাহী খেরুয়া মসজিদের অবস্থান। জনশ্রুতি আছে, এক রাতেই জিন দ্বারা নির্মিত হয় মসজিদটি। তবে মসজিদের শিলালিপি থেকে জানা যায় 1582 সালে মির্জা মুরাদ খান কাকশাল মসজিদটি নির্মাণ করেন। মিনার গম্বুজ ও ইটের বৈচিত্র্যময় গাঁথুনি এবং ফুল লতাপাতার নকশা পুরো মসজিদটিকে দিয়েছে বিশেষ স্বতন্ত্রতা। ব্যবহার করা হয়েছে বড় কৃষ্ণ পাথর। আগে হয়তো ওই নামাজ মানুষ ঠিক মতো পড়তো না, ভিতরে ভয় ভয়তে। এখন ওই ওয়াক্তের নামাজও হয় এবং কি ওই শুক্রবারের জামাতের নামাজ হয়। এই মসজিদটা মনে করেন যে অনেক গভীর থেকেও তোলা, 17 ফুট পর্যন্ত ডাউনে গেদা, তারপরে মসজিদের ভিত কোথাও পাওয়া যায়নি। তবে রক্ষণাবেক্ষণের অভাবের ছাপ মসজিদ জুড়ে। তোর মসজিদের ভিতরে মনে হয় বাইরে যেরকম বৃষ্টি পড়ে মসজিদের ভিতরে ওরকম বৃষ্টি পড়ে, ওটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।
এত বড় একটা ঐতিহাসিক মসজিদ, ঐতিহ্যবাহী স্থাপনা, কেউ চায় না যে ক্ষতি হোক। মসজিদে বেশ কয়েকবারই কাজ হয়েছে, হয়তো ধারাবাহিকভাবে প্রতি বছর কাজ হচ্ছে না, হয়তো 2-1 বছর মাঝে মাঝে গ্যাপ হয়ে যায়। আমরা নজর দেব বা দৃষ্টিবদ্ধ করবো আশা করছি। মসজিদটি যথাযথ সংস্কার ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে ঐতিহ্যবাহী এই মুসলিম স্থাপত্যটি রক্ষার দাবি প্রত্নতত্ত্ববিদ সহ সব মহলের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। যাওয়া যাক এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদে। বিশ্ববাজারে চামড়ার দাম বাড়লেও কমপ্লায়েন্স কারখানা কম হওয়ায় দেশে কাঁচা চামড়ার দাম কমেছে বলে দাবি করছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। ট্যানারিগুলো এবার 80 থেকে 90 লাখ পিস কোরবানির চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। অদক্ষ ও মৌসুমি কষাইয়ের কারণে 20% চামড়া নষ্ট হয়। চামড়া শিল্প নগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধন ব্যবস্থা বা সিইটিপির ক্ষমতা বাড়ানো ও ব্যক্তিগতভাবে ইটিপি স্থাপনের সুযোগের দাবি ট্যানার্স অ্যাসোসিয়েশনের। মাসুর শাকিলের রিপোর্ট। বিশ্ববাজারে গত কয়েক বছর চামড়ার দাম বেড়েছে, কিন্তু দেশে কাঁচা চামড়ার দাম প্রতি বছরই কমেছে। দেশের ট্যানারিগুলোর কাঁচা ও লবণযুক্ত চামড়া সংগ্রহের সবচেয়ে বড় মৌসুম কোরবানি। এবার দেশে 1 কোটিরও বেশি পশু কোরবানি হয়েছে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ঈদুল আজহার তৃতীয় দিনে সংবাদ সম্মেলন করে এবারের চামড়া সংগ্রহে বিস্তারিত জানায়। মোটামুটি 1 কোটির কাছাকাছি আপনার কুরবানি হয়েছে, কিন্তু এইখানে আমাদের যে খাসি এবং ছাগলের চামড়া অব্যবস্থাপনার কারণে 8 থেকে 10 লক্ষ পিস আপনার নষ্ট হবে। আমাদের 1 কোটি প্লাস কুরবানি হয়েছে। আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে। লক্ষ্যমাত্রা এখন আমাদের 80 থেকে 90 লক্ষ। সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরী হলেও তার কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার এখনও পর্যাপ্ত নয়। নন কমপ্লায়েন্ট হওয়ায় বাংলাদেশের কাঁচা চামড়া নিয়ে চীন, ভারত সহ অন্যান্য দেশ ব্যবসা করছে বলে মনে করে ট্যানারির মালিকরা। এলডব্লিউজি সনদ অর্জনে 25টি ট্যানারির প্রস্তুত করার প্রয়াস চালানো হলেও ট্যানারি ক্লাস্টারের বাহিরে অবস্থিত 2টি ট্যানারি এলডব্লিউজি সার্টিফাইড হয়েছে। পরিবেশ বান্ধব চামড়া শিল্পনগরী গড়ে তোলার লক্ষ্যে অনিবার্য অনুষঙ্গ কমন ইফুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট সিইটিপি, ক্রোম রিকভারি প্ল্যান্ট সিসিআরইউ, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যকর হয়নি। ফলে এলডব্লিউজি সনদের অর্জনে চামড়া শিল্পের বেশ কিছু ট্যানারি এগিয়ে থাকলেও এলডব্লিউজি সনদ ও আন্তর্জাতিক সনদ অর্জন করা সম্ভব হচ্ছে না। চামড়া প্রক্রিয়াকরণে প্রয়োজনীয় মেশিনারিজ, কেমিক্যালস, অ্যাক্সেসরিজ সহ আনুষঙ্গিক পণ্যের মূল্য বৃদ্ধির কারণে কস্ট ইফেক্টিভ চামড়া উৎপাদন কম্পিটিটিভ করা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। লবণযুক্ত চামড়ার মতো কাঁচা চামড়ার দামও নির্ধারণ করে দেওয়া উচিত বলে মনে করে ট্যানার্স অ্যাসোসিয়েশন। মাসরুর শাকিল, চ্যানেল আই। সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর জমি পেয়ে খুশি উপকারভোগীরা। তারা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগে তাদের ভূমিহীন পরিচয় ঘুচিয়েছে, দিয়েছে মাথা গোঁজার ঠাঁই। অনেকটাই সহজ হয়েছে তাদের জীবনযুদ্ধ। লালমনিরহাট থেকে ফিরে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ভূমিহীন ও গৃহহীন মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অঙ্গীকারের ধারাবাহিকতায় জমিসহ পাকা বাড়ি পেয়েছেন লাখো মানুষ। ঠিকানাবিহীন মানুষের জুটেছে ঠিকানা। দেশের অন্যান্য স্থানের মতো লালমনিরহাটেও বাস্তবায়িত হয়েছে আশ্রয়ণ প্রকল্প। স্থায়ী ঠিকানা পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ সেসব মানুষ। চাল দেশে 10-এর, কালাই দেশে, তেল দেশে। দেশে প্রথমে ঘরের পরে যে ল্যাব দিচ্ছে, কম্বল দেশে, চাউল 10 কেজি করে দিছে, তেল দেশে, কালাই দেশে। কম্বল পাচ্ছি, চাল পাচ্ছি, কোরবানি গোস্ত পাচ্ছি। রিক্সা চালিয়ে খাইতাম, এখন তো আর রিক্সা চালাইতে পাইনি, এখন এই যে পঙ্গু হয়ে গেছে, নল ব্যয় পাইনি। সরকার যা মোটামুটি সাহায্য করে, মোটামুটি খুব ভালোই করে, আমরা যথেষ্ট খুশি। বিক্রি করতাম আমি অসল। আল্লাহর প্রধানমন্ত্রী বাসায় রুকু। প্রধানমন্ত্রী আমাদের এই ঘরটা করে দিচ্ছে, আমাদের ওইটাই বড়, এটি আমার বড় উপকার করছে। জীবনযুদ্ধে সংগ্রামী এসব মানুষের আয়ের সংস্থানের জন্য রয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। আশ্রয়ণ প্রকল্পের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে যারা বিধবা আছেন, বিধবা ভাতা তারা কিন্তু পাচ্ছেন, ওটি কেউই বাদ নেই।
বৃদ্ধ যারা আছে তারা পাচ্ছেন, কিন্তু কিছু কিছু বৃদ্ধ এখনও বাকি আছে, কারণ নতুন করে তালিকা যাবে, তারপর হয়তো তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো। এর বাইরে তাদেরকে আমরা কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ কার্যক্রম সেটি চলমান রেখেছি বিভিন্ন দপ্তরের মাধ্যমে। প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী লালমনিরহাট এখন গৃহহীন ও ভূমিহীন মুক্ত একটি জনপদ। এবার লক্ষ্য জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ। কুটির পাড়া আশ্রয়ণ প্রকল্প, আদিতমারি, লালমনিরহাট থেকে ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের মানুষ আনন্দমুখর ছুটির দিন কাটাচ্ছেন। তীব্র গরমেও দেশটিতে ঈদের আনন্দে ভাটা পড়েনি। প্রবাসী বাংলাদেশিরাও পিছিয়ে নেই ঈদ আনন্দ উদযাপনে। মেহেদী হাসানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে আনন্দমুখর পরিবেশে ঈদের ছুটি উদযাপন করছে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা। প্রবাসী বাংলাদেশিরা পরিবার পরিজনের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগ শেষে নিজেদের মতো ঈদের ছুটি উপভোগ করছেন। শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আমরা সবাই, সব শ্রেণীর মানুষ যাতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি এবং সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ হতে পারি, এই জন্য ওপেন হাউস প্রোগ্রাম ঈদটা উদযাপন করলাম। এটা আসলে মনে হচ্ছে যে ঠিক যেন আমরা বাংলাদেশের আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ঈদ করছি। প্রচণ্ড গরম চলছে, এরপরেও আমরা পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বিভিন্ন পার্কে ঘুরেছি। আমিরাতের বিনোদন পার্ক, সমুদ্র সৈকত, ডেজার্ট সাফারি, পাহাড়ি এলাকা, সিনেমা হল, শপিং মল, ফুড স্টেশন ও খেলার মাঠে উপচে পড়া ভিড়। সারাদিনের আনন্দ আয়োজনে সঙ্গী ছিল পরিবার পরিজন ও বন্ধু বান্ধব। ইউই এবং ওমানের বর্ডারে একটি সুন্দর জায়গা রয়েছে, আপনার হাত্তা ড্যাম। ওই এলাকা একদম পর্যটন এরিয়া বলে খ্যাত। সেখানে আমরা পরিবার পরিজনকে নিয়ে, বন্ধু বান্ধবকে নিয়ে ভ্রমণ করেছি। আমরা এখানে কিন্তু অনেক আনন্দ করছি। আমরা কিন্তু এই আনন্দটা খুবই ভালোভাবে কেটেছে। মানুষজন এসেছে, আত্মীয় স্বজনরা এসেছে আমাদের ঈদের প্রোগ্রামের মধ্যে। আমরা আজকে এখানে 30 বছর ধরে এখানে আসি, কিন্তু এখানে ঈদ উদযাপন করতেছি। আমার 2 বাচ্চা, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে লং ড্রাইভে চলে গেছি। আবুধাবি দূতাবাস এবং দুবাই কনসুলেটের কর্মকর্তারা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের ছুটিকে উপভোগ্য করতে ছিল ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক পরিবেশনা। মেহেদী হাসান, চ্যানেল আই, সংযুক্ত আরব আমিরাত। জানাবো খেলার খবর।